নমস্কার, নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গোঠার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। গোঠা স্কুলের পর এবার সেই ছায়া তমলুকে। সিআইডির জালে প্রধান শিক্ষক, শুধুমাত্র প্রধান শিক্ষক নয়, সিআইডির হাতে গ্রেফতার হয়েছে প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার। অভিযোগ বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ এবং 2017 সালে বেআইনি নিয়োগের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া। গ্রেফতার তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং গ্রেফতার পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের কাছে যাবো। সুজিত, মানে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শুধু প্রধান শিক্ষক নয়, প্রাক্তন ডিআইও গ্রেফতার। শুধুমাত্র কি একজনকে চাকরি দেওয়ার জন্য, নাকি এরকম অনেককে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? অনেককে চাকরি দেওয়ার অভিযোগ সামনে আসছে। আসলে শুরুতে এই যে বলা যায় যে প্রধান শিক্ষকের ভাইপো, তাকে যেমন এই ইস্যুতে 1 নম্বর অভিযুক্ত করে এফআইআর করার পরই 2 জন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু তোমার প্রশ্নের উত্তরে এটা জানাতে পারি, এখনও পর্যন্ত যেটা তারা জানতে পারছেন সিআইডি আধিকারিকরা, যে শুধুমাত্র একটি স্কুলের তমলুকের একজন শিক্ষককে এরকম ভুয়ো নথি জমা দিয়ে, সার্টিফিকেট জমা নিয়ে চাকরি দেওয়া নয়, একই সঙ্গে এর সঙ্গে আরও অনেক ভুয়ো শিক্ষক থাকবে বা বলা যায় অভিযুক্ত শিক্ষক রয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ কি না, ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার, এবং সেই 2 জন কারা না, একটি স্কুলের প্রধান শিক্ষক এবং তার বিরুদ্ধে কি অভিযোগ না, তার ভাইপোকে ভুয়ো নথি সামনে রেখে চাকরি দিয়েছে। অন্যদিকে সেই সময়ের যিনি ডিআই ছিলেন, অর্থাৎ কিনা বলা যায় জেলা শিক্ষা দপ্তরের যিনি আধিকারিক, তিনি গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ কিনা শুধুমাত্র একজনকে যে দেওয়া হয়েছে তেমনটা মনে করছেন না, কারণ এরকম আরও ঘটনা এর সঙ্গে থাকতে পারে, এমনটাই এখন থেকেই জানতে পারছে তারা। এবং সেই কারণেই তারা 2 জন ধৃতকে, যাদেরকে তমলুক আদালতে তোলা হয়েছে, তাদেরকে কিন্তু নিজেদের হেফাজতে চাইছেন সিআইডি আধিকারিকরা। তারা চাইছেন আরও জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ ইতিমধ্যে মূল অভিযুক্ত যিনি এই ভুয়ো নথি জমা দিয়ে চাকরি পেয়েছেন, সেই বলা যায় যে শিক্ষক, অভিযুক্ত শিক্ষক, ভুয়ো শিক্ষক, তিনি কিন্তু পলাতক। গ্রেপ্তারের ভয়ে তিনি কিন্তু পলাতক। কিন্তু 2 জনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার পাশাপাশি আরও কোথায় কি ঘটনা রয়েছে এ ধরনের তা জানার চেষ্টা কিন্তু করা হবে বা করতে চাইছে সিআইডি। সে কারণে তমলুক আদালতে তারা আজকে যেটা তাদের রিমান্ডে চেয়েছেন, নিজেদের হেফাজতে চেয়েছে সিআইডি। মাস্টারই যদি দুর্নীতি করে তাহলে কিভাবে ছেলেমেয়েদের স্কুলে পাঠাবো বলছেন অভিভাবকরা। শুনেছি গ্রেপ্তার করেছে। এইরকম যদি হেডমাস্টার যদি দুর্নীতি করে, ছেলে মেয়েরা পড়বে কি, কোন সাহসে পাঠাবো? একজন শিক্ষক যদি মানে কোনো ব্যবহার খারাপ করে, সে তাহলে স্কুলটাকে চালাবে কেমন করে, বা স্কুলটা গঠন হবে কিভাবে? প্রাক্তন ডিআই, প্রধান শিক্ষক গ্রেফতার। 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি নিয়োগ দুর্নীতি মামলায়। আর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। যে তৃণমূল কংগ্রেস এই যে বিগত 12 বছর যে সরকারে রয়েছে, এরা প্রত্যেকটা ক্ষেত্রেই যে তোলাবাজি, কাটমানি, চুরি, দুর্নীতি শুরু করছে। তার মধ্যে একটা নমুনা হলো এই অশোক হাটুয়া। তিনি এসসি সার্টিফিকেটকে জাল করে যেভাবে চাকরি দিয়েছেন, মানে এই যে এত বড় অপরাধ করলো, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আইনের পথে চলবে, তবে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় বলে জানান তৃণমূল নেতা অশোক পাইক। বিজেপির মুখে কথা বলা মানায় না। ওনার ভিতরে যদি কোনো দুর্নীতি থেকে থাকে, সেটা আমাদের অজ্ঞাত, এবং তৃণমূল কংগ্রেস বা তাদের কেউ হেডমাস্টারমশাইয়ের সঙ্গে কোনো রকম তত ভালোভাবে ওতপ্রোতভাবে যুক্ত নয়। উনি ওনার মতোই চালাতেন। আইনের পথে চলবে, কোনো রকম সেখানে রেয়াত করা যাবে না। এবার সিউড়ি পুরসভার চেয়ারম্যানের আজব কাজ দেখাবো আপনাদের। নিজের পদ কাউন্সিলর এবং চেয়ারম্যান, সেই পদ ছেড়ে দেন, আবার সেই পদেই ফিরতে চান। স্বেচ্ছায় ছেড়ে ফের নেতা হওয়ার ইচ্ছা। সিউড়ি পুরসভার চেয়ারম্যানের আজব কাজ। চেয়ারম্যান কাউন্সিলর পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন। কাউন্সিলরদের বৈঠকে নয়া চেয়ারম্যান নির্বাচিত হয়। আচমকায় আইনি চিঠিতে পদ ফেরতের দাবি প্রণব করেন।
চেয়ারম্যান তো ছেড়েছি, কাউন্সিলরও ছেড়েছিলাম, পরবর্তীকালে আমি চিঠি দিয়েছিলাম। তো যাই হোক, আমি কোর্টের কাছে জাস্ট আমি প্রসেসটা জানতে চেয়েছি যে কাউন্সিলরশিপ আমার অ্যাকসেপ্টেন্সটা যেটা করা হয়েছে বিওসি বা চেয়ারম্যান করেছে সেটা কি ঠিক না ভুল, সঠিক প্রসেসটা জানার জন্য আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। যেহেতু আমাকে প্রশাসনিক লেভেলের কোনোভাবে আমাকে কোনো চিঠি দেয়নি যে আমার কাউন্সিলরশিপ খারিজ হয়েছে। মানে কোর্টই ঠিক করবে ওটা? কোর্ট ঠিক করবে। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, এখানে তো একটাই প্রশ্ন আসছে, পথ ছাড়লেনই বা কেন, আবার ফিরতেই বা কেন চাইছেন? একদমই, দেখো সেই প্রশ্নই কিন্তু উঠে আসছে যে এই যে সিউড়ির 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর যার নাম হচ্ছে প্রণব কর, তিনি আবার সিউড়ি পুরসভার চেয়ারম্যানও ছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি 31শে আগস্ট 2023-এ তিনি একটি চিঠি পাঠান সিউড়ির মহকুমা শাসকের কাছে, এবং সেখানে তিনি কিন্তু পরিষ্কারভাবে তিনি তার দুটি পদ থেকে ইস্তফার কথা জানান, এবং তারপরে সেই একই চিঠি তিনি সিউড়ি পুরসভার বিওসির কাছেও পাঠায়। এরপরে বিওসির যে বোর্ড অফ কাউন্সিলর যে বৈঠক হয় সেখানে তার চেয়ারম্যান পদ সেখান থেকে খারিজ হয়, এবং যে কাউন্সিলর পদ সেটাও খারিজ হয়। এরপরেই কিন্তু তৃণমূলের তরফ থেকে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়, সেই চেয়ারম্যান শপথ নেয় উজ্জ্বল চট্টোপাধ্যায়। কিন্তু তারপরেই হঠাৎ করে এই আইনি চিঠি, সেখানে তিনি জানতে চেয়েছেন যে তার কাউন্সিলর সেই পদ এখন অবধি আছে কিনা, এবং সেটা নিয়ে কিন্তু তাকে কোনো সরকারিভাবে চিঠি দেওয়া হয়নি। অর্থাৎ রাজনৈতিক মহল এটা পরিষ্কারভাবেই মনে করছে যে নতুন করে তিনি আবার সেই পদ ফেরত পেতে চাইছেন, এবং তার জন্য আইনি লড়াই। যদিও সিউড়ি পুরসভা যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন চট্টোপাধ্যায়, তিনি জানিয়েছেন যে এইভাবে হয় না। তারা যদি হাইকোর্টে চিঠি পেয়েছেন তারা কিন্তু সেটা পরিষ্কারভাবে তারাও কিন্তু এর বিরুদ্ধে আইনি লড়াই লড়বেন, যে একবার ইস্তফা দিয়ে নতুন করে পদ ফেরত পেতে যাও এটা তারা মানবেন না। দরকার পড়লে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত এই লড়াই নিয়ে যাবেন। বেশ সুপ্রতিম, পদ ছেড়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন, কর্মী হিসেবেও তো থাকতে পারতেন, নিজের মান সম্মান নিজেই নষ্ট করছেন, প্রতিক্রিয়া দিয়েছেন বর্তমান পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। উনি এসডিও সাহেবের কাছে নিজস্ব চেয়ারম্যান এবং কাউন্সিলর ইতিহাস সৃষ্টি করেছিল রিজাইন দিয়ে। তারপর উনি এদিক ওদিক থেকে ফোন করাতো আমাকে, এমনকি নিজে পার্সোনালি একটা চিঠি করলো, অলরেডি তখন আমাদের কাউন্সিলর খারিজ হয়ে গেছে। এর মধ্যে এখন মনে বাসনা হয়েছে, এই যে সিউড়ির মানুষ, এই যে সিউড়ি উৎসব দিল কিছুদিন আগে, আবার মনে বাসনা হচ্ছে আবার কাউন্সিলর থাকবো। এবার আমাদের উনি যখন ইতিহাস সৃষ্টি করেছিল, একটা কর্মী হিসেবে থাকা উচিত ছিল ওনার মান সম্মান নিজে নষ্ট করছে। এই বিওসির পর আমরা ডাকবো, প্রথমে হাইকোর্টে যাবো, হাইকোর্টে যদি না হয় তারপর সুপ্রিম কোর্ট, আমরা তো পৌরসভা কেস লড়বে। রাতারাতি অবৈধ বাড়ি তৈরির অভিযোগ, আর সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল মহিলারা। যে ছবি আপনারা দেখছেন, বাঁকুড়ার কতুলপুর লক্ষ্মী আইয়ের পারে অবৈধভাবে বাড়ি তৈরির অভিযোগ। সরকারি জায়গায় অবৈধভাবে বাড়ি তৈরি করা হয় বলে অভিযোগ, এবং টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ চালানো হচ্ছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূল বুথ সভাপতি, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাইরের লোক এসে রাতারাতি ঘর করে নিয়েছে, তো শ্মশান এটা আমাদের তো খাসের জায়গা, পার্টির লোক টাকা নিয়ে এখানে জায়গা বসিয়েছে তাদেরকে। আমরা বিডিও অফিসকে গেছিলাম, বাইরের লোক এসে নোংরামি করার জন্য এখানে সব ঘর করছে, ঘর করে এখানে সব ভাড়া দিচ্ছে। শুধু পার্টির লোক, তাঁতিপাড়ার তৃণমূলের লোক, তাঁতিপাড়া বুথের, তাদের মদতে হচ্ছে। এই ব্যাপারটা আমি বিষয়ে কিছু জানি না। বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে একটা অবজেকশন আসে আমার পঞ্চায়েত মেম্বারের কাছে, আমরা যথাযথ গেছি, যে দেখছি হচ্ছে, আমরা কেউ দেখতে পেলাম না কাউকে, আমরা অবজেকশন দিয়ে রেখে এসেছি। এই বিষয়ে আমাদের আর কিচ্ছু জানা নেই। আমার অভিযোগটা পুরোটা মিথ্যে, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। পশ্চিমবঙ্গে তৃণমূল খুললেই কোটি বেরোচ্ছে, সরকারি জায়গাকে বিক্রি করছে। এটা সম্পূর্ণ পয়সার বিনিময়ে এবং সন্ত্রাস পালার জন্য করছে, এরা বর্তমান শাসক দল করছে। এবার দীঘার দিকে নজর রাখবো। দীঘাতে হোটেলে হোটেলে খাদ্য সুরক্ষা দফতরের হানা, দীঘার হোটেলে খাদ্য সুরক্ষা দফতরের হানা, এবং সেখানে রণংদেহী খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। 2023-এর 20শে সেপ্টেম্বর এটা শেষ, ইউজড বাই এত তারিখ পর্যন্ত করা যায়। এখন বিলটা কি এখানে আমরা লেভেল দেখে নিচ্ছি, আর বিল আপনি দেখাচ্ছেন, এগুলো রাখুন। এটা কি আপনার যুক্তি মানতে হবে নাকি? আপনার এখানে আছে, আপনার এখানে ইউজ হচ্ছে সবসময়, আর আপনি বলছেন যে এটা ইউজ করা হচ্ছে, কোনো ঢাকা দেন নেই, জল পড়ছে, এগুলোই খাবেন, এগুলো সব জল পড়বে, কি অবস্থায় আছে এগুলো? এগুলো তুলুন, এই যে ফর্ম ফিল আপ করুন, তুলুন। ঘুগনি, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল কালার একটা কি লেখা আছে, এগুলো ছবি তুলুন, এইসব মানে যা তা।
সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, আমরা দেখলাম বিভিন্ন হোটেলে হানা দিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, তারপর কি হলো? রীতিমতো রণংদেহী মেজাজে দেখলাম আধিকারিকরা। দেখো, একেবারে রণংদেহী কিন্তু মেজাজে কিন্তু খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, যেখানে নন্দীগ্রাম জেলা খাদ্য সুরক্ষা আধিকারিকরা আজকে যেখানে সৈকত নগরী সুন্দরী দীঘাতে হানা দেয়, যেখানে যেখানে হোটেল এবং খাওয়ার যেখানে রেস্তোরাঁ দোকানগুলোতে ছিল, সেগুলোতে খাওয়ারের দোকান সহ বিভিন্ন দোকানের যেখানে হানা দেয় আজকে। কারণ হয়েছে, কয়েকদিন আগেই কিন্তু পর্যটন শহর দীঘায় পর্যটকরা এসে কিন্তু খাওয়ার খেয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, এমনটাই অভিযোগ তুলেছে খাদ্য সুরক্ষা দপ্তরের। সেই মোতাবেক কিন্তু আজকে কি হয়েছে, খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা জুড়েই কিন্তু তারা হানা দেয়। সেক্ষেত্রে যেখানে পর্যটন শহর দীঘার অমরাবতী পার্ক এলাকায় সেখানে 10টি হোটেলে হানা দেয়, যেখানে ঝাঁ চকচকে হোটেল, তার কিন্তু ঝাঁ চকচকে হোটেলের আড়ালে কিন্তু যেখানে রান্নাঘর রয়েছে, সেখানে কিন্তু যেখানে বাসি খাওয়ার এবং গুণগত মান নেই, এবং কিছু কিছু হোটেলে তারা বিনা লাইসেন্সে কিন্তু হোটেল করে বসে আছে। খাদ্য সুরক্ষা দপ্তর সেটা জানায়। পদক্ষেপ প্রশাসনের, আইনি নোটিশ হোটেল কর্তৃপক্ষকে, অভিযোগ পেয়েই হানা, জানালেন ফুড সেফটি অফিসার। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন জমা পড়ছে যে দীঘার অনেক হোটেল ভালো রমরমা ব্যবসা করছে, অথচ তাদের লাইসেন্স রেজিস্ট্রেশন নেই। তো তাদের আমরা আমাদের আইন অনুসারে নোটিশ ধরিয়েছে। তারা স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য তৈরি করছেন না, যে খাদ্যগুলো সাধারণ মানুষ, বিশেষ করে যারা এখানে ঘুরতে আসছেন, তারা খাচ্ছেন, এবং এই কমপ্লেনও আমরা পাচ্ছি ওরা খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তাই এই নজরদারি আমরা আগেও চালিয়েছি, চলছে, এবং আগামী দিনেও এটা চলতে থাকবে। এবার আলিপুরদুয়ারের নিউ টাউনের একটা সিস্টে ভাগীরথীর চর, আর এই ভাগীরথীর চর থেকে মাটি চুরি হচ্ছে দেদার, কিন্তু প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে মারধরের অভিযোগ, এবং যেমনটা অভিযোগ পঞ্চায়েত প্রধানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ, দেদার মাটি চুরি হচ্ছে, প্রতিবাদ করলে মারধরের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। যে ছবি, পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ। নদিয়ার শান্তিপুরে চুরি যাচ্ছে ভাগীরথী। সরাসরি চলে যাব, আমার প্রতিনিধি রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের কাছে যাব। রঞ্জিত, এভাবে দেদার মাটি চুরি হচ্ছে, কিন্তু বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না, সেখানে মারধরের হুমকি দেওয়া হচ্ছে। পঞ্চায়েত প্রধানের পরিবারের বিরুদ্ধে তো অভিযোগ, তাদের কি সাফাই? দেখো, শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত পরিচালনা করে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, এবং তার যে প্রধান, যে তার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ভাগীরথীর যে চর, সেই চর থেকে দীর্ঘদিন ধরে মাটি কাটা হচ্ছে, এবং গ্রামবাসীদের যেটা অভিযোগ, তারা প্রতিবাদ করতে যে তাদেরকে মারধর করা হচ্ছে, এমনকি হুমকি দেওয়া হচ্ছে তাদের, এমনকি বারবার তারা শান্তিপুর থানায় অভিযোগ জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। ফলে এখনো পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, যে দেওয়াল মাটি কাটা হচ্ছে, এবং আজ থেকে দিবালোকেও কিন্তু সেই মাটি চুরি হচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ করছে যে পঞ্চায়েত প্রধান, তার পরিবার, তার বাবা, তিনি সেখানে দাঁড়িয়ে থেকে মাটি কাটাচ্ছেন, এমনটাই অভিযোগ উঠছে। তার বাবা, তিনি সেখানে দাঁড়িয়ে থেকে মাটি কাটাচ্ছেন, এমনটাই অভিযোগ উঠছে। এবং তারা যখন গ্রাম পঞ্চায়েত প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদ করলে কিন্তু তাদেরকে সেখানে তাদের হেনস্থা করা, তাদের মারধর করাচ্ছে, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এবং প্রতিদিন কিন্তু এই চিত্র চলছে। যদিও পঞ্চায়েত প্রধানের সাফাই, তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ, তার পরিবারের বিরুদ্ধে যে ওঠা অভিযোগ, সমস্ত ভিত্তিহীন। এর সাথে তার পরিবার কোনোভাবে যুক্ত নেই, এমনকি তাদের কোনো মাটি কাটা নৌকো বা মাটি কাটা কোনো সরঞ্জাম নেই। যদিও গ্রামবাসীরা কিন্তু বারবার পঞ্চায়েত প্রধানের পরিবারের দিকে অভিযোগ তুলছেন যে তাদের মদতেই কিন্তু এখানে মাটি কাটা হচ্ছে। তোমার জানি কি যে হরিপুর গ্রাম পঞ্চায়েত চৌধুরী পাড়া রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে তাদের যে বসতি ছিল, যা জমি ছিল, সেটা ভেঙে কিন্তু ভাগীরথীতে নতুন করে চর পড়ে। সেই চরেই কিন্তু কি এখানকার মানুষ চাষাবাদ করে তার জীবন জীবিকা নির্বাহ করে। ফলে তাদের যেটা অভিযোগ, যে চাষের মাটির পাশাপাশি যে জমিতে ফসল রয়েছে, সেই ফসল সমেত মাটি কেটে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং কিন্তু দৌরাত্ম্য কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। প্রতিবাদ করলে কিন্তু নেমে আসছে আঘাত, এবং বারবার পুলিশকে জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেয়নি। মাটি কাটা আমরা বারণ করছি, জোর জবরদস্তি করে দখল করছে ওরা। কারা দখল করছে? কার্তিক, বিনয়, এরা সবাই দখল করছে। এরা কারা? তৃণমূলের লোক বলছে জোর করে মাটি কাটছে। এরকম এটা মাটি কাটা অনেক দিন ধরে আছে। আমরা আসি এই জমিনে, আমাদের ধনে দিয়ে আছে বলতে, তো বলে কি তোমাদেরকে এখানে কুপিয়ে দেবো লাঠি নিয়ে। কে বলে এই কথা? এই সব মাটি কাটে। কারা মাটি কাটে? মুন্না,
কোথায় বাড়ি এদের? আমাদের গ্রামে প্রধানকে বারবার জানানো হয়েছে। প্রধান কি বলছে? প্রধান বাবা এসে বলে কি এগুলো সব মাটি কাটবে। পুলিশকে থানাতে কবার গিয়েছি আমরা। কে বা কারা মাটি কাটছে আমার তো জানা নেই, আপনাদের মুখ থেকেই শুনলাম। যাক, যারা আমার পরিবারের নামে বলছে সব ভিত্তিহীন অভিযোগ, রাজনীতিক উদ্দেশ্য করেই আমার নামে মিথ্যা প্রচারণা আর অপচয় করা হচ্ছে আমার নামে। আমরা মাটি কাটি না, আমাদের নৌকোও নেই, আর আমাদের জমি আছে, তাও এখন জমির মধ্যে আমরা যাইনি। এলাকার মহিলারা বলছেন আপনি তাদেরকে হুমকি দিয়েছেন এবং মেরে ফেলার হুমকি দিয়েছেন। এসব বাজে কথা। তাহলে এরা কারা করছে? যারা এখন কারা করছে, এখন আমাদের গ্রামে কারা করছে সেটা আপনারা খতিয়ে দেখুন। যে ছবি আমরা দেখাচ্ছি, মইপিটে বাঘের পায়ের ছাপ, আর এতেই আতঙ্ক ঘটনাস্থলে। পুলিশ রয়েছে, বন দপ্তর রয়েছে। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, বারবার তুমি যাচ্ছ, আমরা সেই ছবি দেখাচ্ছি, মইপিঠে বাঘ আসছে, পরের দিনই নাকি নদী পেরিয়ে বাঘ চলে যাচ্ছে, আবার বাঘ আসছে, সেই ছবি। তাহলে বন দপ্তর কি পার্মানেন্ট কোনো সলিউশন করছে? দেখো, এই জায়গায় বেশ কয়েকটা সতর্কতামূলক ব্যবস্থা বন দপ্তর নিয়েছে, কিন্তু সেখানে কিছু মানুষ তারা সচেতন না হলে এই বাঘকে লোকালয়ে আসা আটকানো সম্ভব নয়। তোমাকে জানাবো যে গত 9 ডিসেম্বর বাঘ এই গৌড়ের চকে এলাকায় যে জঙ্গলে বাঘ এসছে, এই জঙ্গলেই এসেছিল এবং বন দপ্তরের দুদিনের চেষ্টায় তাকে জঙ্গলে ফেরানো গিয়েছে। এবারে আবারও সেখানে বাঘ এসেছে, অর্থাৎ বন দপ্তরের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পাচ্ছি, যেটা বন দপ্তর আশঙ্কা করছেন, গতবারেও বন দপ্তর সেটা আশঙ্কা করেছিলেন, যারা এই ছোট ছোট ডিঙি নিয়ে যারা মাছ ধরতে যান, তারা বিভিন্ন সুন্দরবনের খাড়িতে অতিরিক্ত মাছের আশায়, অতিরিক্ত কাঁকড়ার আশায় তারা যে ফেন্সিং করা থাকে, যে সেই ফেন্সিংয়ের নেট কেটে ফেলে এবং সেখান থেকেই বাঘ বারে বারে নদী পের হয়ে লোকালয়ে চলে আসছে। বেশ অর্পণ।